জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। BCS প্রিলিমিনারি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের সবাইকে আমার এই ভিডিওটি ক্লিক করে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, যারা বিশেষ করে 41তম BCS পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, নিজেকে তৈরি করছো, তাদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে আজকে আমার এই ক্লাসগুলো আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রাচীন ও মধ্যযুগের কবিগণের বিখ্যাত 11টি গ্রন্থ। প্রিয় ভাই বোনেরা, তোমরা যখন বাংলা সাহিত্য পড়তে থাকো দেখবে যে গ্রন্থ পরিচয় মানে গ্রন্থটি কার লেখা, গ্রন্থটি কোন ধরনের রচনা, এই ধরনের যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আধুনিক যুগে এই গ্রন্থ রচয়িতা বা বিখ্যাত গ্রন্থগুলো অনেকগুলো মনে রাখতে হয়। কিন্তু সেই হিসাবে দেখা যায় যে প্রাচীন এবং মধ্যযুগে মাত্র কয়েকটি বই, এখানে আমি সাজিয়েছি মাত্র 11টি বিখ্যাত বই, 11 জন বিখ্যাত কবি। প্রাচীন এবং মধ্যযুগে সবাই কবি ছিলেন, সবগুলি কাব্যগ্রন্থ, মনে রাখার কৌশল এটা। তো সেই প্রাচীন এবং মধ্যযুগের এই দুইটা যুগে প্রায় 1000 বছর, এই দুই যুগে এই 1000 বছরে যে এখানে আমি সাজিয়েছি 11 জন কবির 11 জন কবি না, একজন কোন কবির আমি একাধিক গ্রন্থ এখানে নিয়ে এসেছি। তো 11টি গ্রন্থের যে পরিচয় এটা তোমাদের মনে রাখা খুবই প্রয়োজন, এবং এখানে যে 11টি গ্রন্থ নিয়ে এসেছে এগুলো বিভিন্ন BCS পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে। সুতরাং এই 11টি গ্রন্থ তোমাদের মনে রাখা খুব একটা কষ্টের কারণ অবশ্যই নয়। আজকের এই ক্লাসটির মধ্যে দিয়ে অবশ্যই তোমরা এই 11টি গ্রন্থ এবং গ্রন্থের রচয়িতাকে চিনে রাখবে খুব ভালো করে। তাহলে চলো আর কথা নয়, এবার আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, লাইলি মজনু গ্রন্থটি কার রচিত? তোমরা জানো যে লাইলি মজনু একটি বিখ্যাত কাহিনী, এটা অনেক সুন্দর একটা কাহিনী। এটাতে দেখা যায় যে আমরা বাংলা সাহিত্যে লাইলি মজনুর কাহিনী রোমান্টিক প্রেম হিসাবে খুব সুন্দরভাবে আমরা এটা নামটা মনে রাখতে পারি। রোমান্টিক প্রেম চেতনার একটা ঔপন্যাসিক কাহিনী এই কাব্যের মধ্যে দিয়ে, কাহিনী কাব্যের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। লেখকের নামটা মনে রাখবে, দৌলত উজির বাহারাম খান। লেখকের নাম দৌলত উজির বাহারাম খান। দৌলত উজির বাহারাম খান লেখকের বেশি বই নেই, শুধু লাইলি মজনুটা মনে রাখলেই হবে। তিনি আসলে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের অধিবাসী ছিলেন। বাংলা ভাষায় প্রথম তিনি এই লাইলি মজনু কাব্যগ্রন্থটি রচনা করেন। 2 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা গ্রন্থটি কার রচিত? ইউসুফ জুলেখার কাহিনী পবিত্র কোরআনের মধ্যেও আছে। তারপরে এটা বাইবেল কোরআনের 2 জায়গায় এই কাহিনীটা আছে, সেখান থেকেই নিয়ে কবিগণ এই ইউসুফ জুলেখা নিয়ে অনেকে কাব্যগ্রন্থ লিখেছেন। তবে এখানে ইউসুফ জুলেখা গ্রন্থটি কার রচিত প্রশ্ন করলে আমরা খুঁজে পাবো শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কার রচিত? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর কি সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে, সেটা হলো প্রাচীনতম বাঙালি মুসলমান কবি বা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক পুনরুপাখ্যান রচনাকারী, মধ্যযুগের প্রথম মুসলমান কবি, তারপরে রোমান্টিক পুনরুপাখ্যান ধারার প্রথম কবি হিসেবে পরিচিত এই শাহ মোহাম্মদ সগীর। তার বিখ্যাত লেখা ইউসুফ জুলেখা, এটা মনে রাখতে হবে। 3 নম্বর গ্রন্থ হলো সতী ময়না লোরচন্দ্রানী গ্রন্থটি কার রচিত? উত্তর হবে, এর নামের সঙ্গে আংশিক মিল আছে তবে ছোট্ট, দৌলত কাজী বংশ। সতী ময়না লোরচন্দ্রানী কাব্যগ্রন্থটি কার রচিত? দৌলত কাজী। এই দুজনের নামে যেন কনফিউজ না হয়। লাইলি মজনু লিখেছেন দৌলত উজির বাহরাম খান, আর সতী ময়না লোরচন্দ্রানী লিখেছেন দৌলত কাজী। দুজনের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তিনি লিখেছেন লৌকিক কাহিনী। এই দৌলত কাজীর এই কাব্যের মধ্যে ফুটে উঠেছে লৌকিক কাহিনী।
অর্থাৎ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলো দৌলত কাজী। শুধু তাই নয়, তিনি আবার মধ্যযুগে যে বাংলা রোমান্টিক কাব্যধারা শুরু হয় সেটা পথিকৃৎ দৌলত কাজী। 4 নম্বর প্রশ্ন, নবী বংশ গ্রন্থটি কার রচিত? নবী বংশ সৈয়দ সুলতান, সৈয়দ সুলতান। সৈয়দ সুলতানের একটি বিশেষ পরিচয় ছিল, তিনি সুফি সাধক এবং শাস্ত্রবিদ ছিলেন। তার একটা বিখ্যাত কাব্য, তার জীবনের শ্রেষ্ঠ এবং বিখ্যাত বৃহত্তম কাব্য নাম হলো নবী বংশ। 5 নম্বর প্রশ্ন, তোহফা গ্রন্থটি কার রচিত? তোহফা, হপ্তপয়কর এবং পদ্মাবতী এই 3টা কাব্যগ্রন্থই একজন কবি। তোমরা যে কোনো একটা বিখ্যাত কাব্যগ্রন্থ দিয়ে এই কবির 3টা কাব্যগ্রন্থই নাম মনে রাখতে পারবে। সেটা হলো পদ্মাবতী, তার জীবনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। পদ্মাবতী দিয়েই আমরা এই কবির নামটাকে চিনে রাখতে পারি। তিনি হলেন, আমরা তাকে উপাধি দিয়ে থাকি মহাকবি আলাওল। আলাওল, সংক্ষেপে আলাওল। আমরা এখানে লিখতে পারি যে তোহফা গ্রন্থটি কার রচিত? মহাকবি আলাওলের। হপ্তপয়কর গ্রন্থটি কার রচিত? আলাওলের। তারপরে পদ্মাবতী গ্রন্থটি কার রচিত? আলাওল, কবি মহাকবি আলাওল। এই 3টা কাব্যগ্রন্থই আমরা অবশ্যই মনে রাখবো কবি আলাওলের লেখা। আলাওল সম্পর্কে আমরা এই পদ্মাবতী বিখ্যাত কাব্যগ্রন্থের একটা বিখ্যাত লাইন আছে, সেটাও মাঝে মধ্যে পরীক্ষায় এসে থাকে, যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। আলাওলের লেখা বিখ্যাত একটা লাইন। তা আমরা এই আলাওল সম্পর্কে আরো কিছু জানতে পারি যখন এই বইগুলো আসে তখন। যেমন বলতে পারি যে মহাকবি আলাওল ছিলেন মধ্যযুগের কবি। শুধু তাই নয়, মধ্যযুগে মুসলমান কবি যারা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কবি আলাওল। তারপরে আরাকান রাজসভা নামে একটি সাহিত্য ছিল, সেই আরাকান রাজসভার তিনি বিখ্যাত কবি। তো সেই কবিকে আমরা চিনে রাখবো। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে যে রাখাইন, মংডু ইত্যাদি এগুলো যে জনপদগুলো আছে, এগুলো প্রাচীনকালে আরাকান রাজ্যের অংশ ছিল। আরাকান মুসলিম একটা দেশ ছিল। সেই সময় এই কবি আলাওল এবং দৌলত কাজী এই আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে 8 নম্বর হলো আমির হামজা গ্রন্থটি কার রচিত? আমির হামজা, সোনাভান, ইউসুফজ লেখা এই 3টে কাব্যগ্রন্থই আবার আরেকজনের লেখা। যেমন এই 3টে কাব্যগ্রন্থ আলাওল লিখেছেন, এই 3টি কাব্যগ্রন্থ আর একজনের লেখা। তার নাম হলো শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ এর আরেক নাম হলো ফকির গরিবুল্লাহ, সংক্ষেপে ফকির গরিবুল্লাহ নামেও পরিচিত। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, তবে নামের যেন বিভ্রাট না ঘটে। একজন হলেন শাহ মোহাম্মদ সগীর, আর একজন হলেন শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। সগীর আর গরিবুল্লাহ আলাদা। মুসলিম মানে প্রাচীন যুগের প্রথম মুসলিম কবি, বিখ্যাত কবি হলো শাহ মোহাম্মদ সগীর, তিনি প্রথম কবি। আর ইনি এই শাহ মোহাম্মদ সগীর আরো অনেক পরের কবি। শাহ মোহাম্মদ গরিবুল্লাহ অনেক পরের কবি, যার লেখা 3টি কাব্যগ্রন্থই বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছে মধ্যযুগের। আমির হামজা, সোনাভান এবং ইউসুফজ লেখা। সোনাভান কার লেখা? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। আমরা এখানে ফকির গরিবুল্লাহ লিখতে পারি, ফকির গরিবুল্লাহ। ইউসুফজ লেখা গ্রন্থটি কার রচিত? ফকির গরিবুল্লাহ। নামের বানান ভুল করা যাবে না। আমির হামজা গ্রন্থটি কার লেখা? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। সোনাভান গ্রন্থটি কার রচিত? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ ওরফে ফকির গরিবুল্লাহ। ইউসুফজ লেখা গ্রন্থটি কার রচিত? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ বা ফকির গরিবুল্লাহ। এই 3টি কাব্যগ্রন্থই তার লেখা। এরপরে
11 নম্বর এবং আজকের এই আলোচনার শেষ কাব্যগ্রন্থ অন্নদামঙ্গল গ্রন্থটি কার রচিত? ভারত চন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। আমরা জানি যে ভারতচন্দ্র রায় গুণাকর, ভারতচন্দ্র মূল নাম, রায় গুণাকর তার উপাধি। তো ভারতচন্দ্র ছিলেন মধ্যযুগের শেষ কবি এবং তিনি রাজসভার কবি ছিলেন, কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মঙ্গল কাব্যধারার শেষ কবিও তিনি। মানসিংহ ভবানন্দ উপাখ্যান সেই বিখ্যাত কাহিনীটি এরই রচনা। তো রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তাকে এই রায় গুণাকর উপাধিটা প্রদান করেছিলেন। তো আমরা ভারতচন্দ্র রায় গুণাকরকে একটা কবিতার লাইন দিয়ে চিনতে পারি। সেটা হলো বিখ্যাত একটা কবিতার লাইন আছে, সেটা হলো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই বিখ্যাত লাইনটি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের ভিতরে আছে এবং এটি রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 11টি বইয়ের নাম জানলাম। লাইলু মজনু দৌলতউদ্দিন বাহরাম খান লিখেছেন, ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ শকিরের লেখা, সতীমানা লোর চন্দ্রানী দৌলত কাজীর লেখা, নবী বংশ সৈয়দ সুলতানের লেখা, তোহফা হপ্তপয়কর পদ্মাবতী 3টি কাব্যগ্রন্থই মহাকবি আলাওলের লেখা, আমির হামজা সোনাভান ইউসুফ জুলেখা এই 3টি কাব্যগ্রন্থ শাহ মোহাম্মদ গরিবুল্লাহ লেখা। তার বিকল্প আরেকটি নাম আছে ফকির গরিবুল্লাহ। তবে ইউসুফ জুলেখা লেখক হিসেবে আমরা এখানে দুইজনকে পেলাম, একটা হলো শাহ মোহাম্মদ শকির এবং আরেকটি শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। দুজনই কিন্তু এই কাব্যগ্রন্থটি লিখেছেন। যদি বহু নির্বাচনী প্রশ্নে এই দুজনের নামই থাকে তাহলে দুজনই এই কাব্যগ্রন্থটি রচয়িতা, আর এই দুজনের যার নামটা থাকবে তিনি হবেন ইউসুফ জুলেখার রচয়িতা। আর সর্বশেষ অন্নদামঙ্গল গ্রন্থটি কার রচিত? ভারতচন্দ্র রায় গুণাকর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই 11টি বইয়ের নাম, গ্রন্থের নাম এবং লেখক কবির নাম অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। সংক্ষেপে এগুলো বিখ্যাত গ্রন্থ এবং প্রাচীন এবং মধ্যযুগে থেকে সাধারণত প্রশ্ন অবশ্যই করা হয়ে থাকে। বিসিএস এর বিভিন্ন সালে, বিভিন্ন বছরে, বিভিন্ন সালে এই প্রশ্নগুলো এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আশা করি আজকের এই পর্বটি তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।